গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন সুস্থ আছেন। গলা টলা ধরে গেছে, অনেক রাত্রে এসেছি, বাইকে করে ঠান্ডা হাওয়া লেগেছে। কালকে কিন্তু আমি সমস্ত কাজ কর্ম করেই গেছিলাম। আর ওই বাটিটাতে আমি রাস্তার যে কুকুরগুলো আছে ওদের জন্য আমি ভাত রেখে গেছিলাম রাত্রে এসে দেবো বলে। তোর বাবা দিয়েও দিয়েছিল, যে খালি করে বাটিটা শুধু পড়ে আছে। সমস্ত আমি পরিষ্কার করেই রেখে গেছিলাম, মানে পরের দিনকে ওই নোংরা রান্নাঘরটা দেখতে ভালো লাগে না। চা বসিয়েছি, এখানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ভিডিও এডিটিং করছিলাম বসে বসে একটু, কারণ আমি স্কুলে যাইনি, অত রাত্রে ঘুমিয়েছি তো বাচ্চা আমার শুতে চাইছে না, অনেকক্ষণ ধরে ডেকেছি কিন্তু ওঠেনি। তো ভাবলাম এবার একটু চা খেয়ে নিই, তারপর রুটি করবো। তো চলুন চাটা করে নিই। আজকে আমি এই দিকটা আর এই দিকগুলো সমস্ত পরিষ্কার করব। এইখানে যে তাকটা আছে এইগুলো সব পরিষ্কার করব। তো চলুন পরিষ্কার করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে কি পরিষ্কার করলাম। সমস্তটাই আমি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি। এই দেখুন এখানেও সমস্ত কিছু মুছে ঠুছে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। পরিষ্কার করার সময় যা যা খুঁজে পেয়েছে সব কিছুই ও পরে নিয়েছে। 12:30 পৌনে একটা আগে কিন্তু কমপ্লিট হয় না। এদিকে প্রেশারটা সিটিই পড়ে যাচ্ছে। আজকে আমি বেশি কিছু রান্না করব না। আজকে আমি রান্না করব হচ্ছে পটল চিংড়ি, ওই যে চিংড়ি মাছ, এই যে পটল আলুটা সকালেই কেটে রেখেছি। এখন সবার আগে পটল আলুটা আমি ভালো করে ভেজে নেব। এই ভিডিওটা কিন্তু শিবরাত্রির আগের দিনের ভিডিও, সন্ধ্যা পর্যন্ত এই ভিডিও করেছিলাম। এই যে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বেরাচ্ছিলাম, হচ্ছে বাপের বাড়ি যাচ্ছিলাম মায়ের কাজের জন্য। তো মায়ের তো 6 তারিখে মৃত্যুবার্ষিকী গেছে, আর 7 তারিখে আমি কয়েকটা বাচ্চাকে একটু খাইয়েছিলাম। তা ওখানে গিয়ে আমার আর মনে ইচ্ছা হলো না যে ওই ভিডিওটা আমি করি, সেই জন্য ভিডিওটা করিনি, আর ভিডিওটা এন্ডও করিনি কোনো রকম, জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম। তা ভাবলাম আজকের ভিডিওতে এটা একটু জয়েন্ট করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আগের দিন কী করেছিলাম। সেরকম কোনো কাজকর্ম করিনি, ভালো লাগছিল না, কেননা আবার তো সেই একই মন খারাপ নিয়ে বসেছিলাম। আর তার পরের দিন সকালবেলায় যে মেয়ে ঘুম থেকে উঠে বই খাতা নিয়ে বসেছে, বিদ্যান মেয়ে আমার। আমি আগের দিনে যে ভিডিওটা আমি করে কমপ্লিট করতে পারিনি, সেই ভিডিওটা আজকের আমি প্রথমেই দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি শুরু করছি ভিডিও আজকে। আর এখানে আমি একটু জানলা ফানলা কিচ্ছু খুলতে পারছি না, দেখুন শুনতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর আজকে এই পাশটা যেহেতু ভাঙা হচ্ছে, এদিকে জানলা এই হাফ হাফ করে খুলে রেখেছি যাতে একটু ঘরে আলো আসে। ওখানে না হলে পুরো বালি ভর্তি হয়ে যাচ্ছে। তো বিছানা টিছানা সমস্ত ঝেড়ে নিয়েছি, এবারে যাব মেয়েকে পান্তা ভাত। আর তোর কি কোনো কাজ নেই ওকে ওরকম ডিস্টার্ব করা ছাড়া? আর রোদ লাগছে লুচির গাছ, জানলাটা বন্ধ কর। রান্নাঘরে আসছি, এদিকে আরও বেশি আওয়াজ হচ্ছে। আর আলুটা আমি ভেজে রেখে গেছি, আর কালকের না অনেক ভাত আবারও বেঁচে গেছে। যেহেতু শিবরাত্রি ছিল গতকালকে, আমি পরোটা করেছিলাম, সবাই পরোটাই খেয়েছে। চালও ধুয়ে রেখেছি। আর এখন যেহেতু জামা কাপড়গুলো ঠিকমতো কাচা হচ্ছে না, বেলায় আজকে আবারও বাথরুম পরিষ্কার করব, তারপরেই কিন্তু জামা কাপড় কাচবো, নাহলে কিন্তু কাচা যাবে না। আর ওর বাবা বাজারে গেছে, কি নিয়ে আসে দেখি, সেই বুঝে সমস্ত কাটাকাটিগুলো করবো। এই যে পান্তা ভাত, আলু ভাজা আর পেঁয়াজ, এই যে মেয়ের জন্য রেডি করেছি, আমার বড় মেয়ে খাবে এখন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা আগে চিন্তা করি যে কী রান্না হবে, কী খাবো, সন্তানরা কী খাবে, স্বামী কী খাবে। আর যাদের ঘরে শ্বশুর শাশুড়ি আছে বা জয়েন্ট ফ্যামিলি, তারা ভাবে যে তারা তাদের কথা ভাবে। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু রাত্রিরেই শোয়ার সময় ভেবে নিই যে সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে কী রান্না করব, কীভাবে কী কাজ করব। এটা কিন্তু সব বাড়িরই একই অবস্থা, কিছু কিছু হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ঘরের বউরাই কিন্তু আমরা এটাই ভাবি যে রাত্রিবেলায় শুয়ে পরের দিন সকালে উঠে সুস্থভাবে উঠবো কি সেটা জানি না, কিন্তু আগেই চিন্তা করে নিই যে রান্নাবান্নাটা কী হবে। মেন হচ্ছে ঘরের কিন্তু রান্নাবান্না, ঘরের কাজও আছে ঠিকই, কিন্তু আগে হচ্ছে সন্তানরা স্বামীরা কী খাবে, তাদের মুখে কী খাবার তুলে দেওয়া হবে, এটাই ভাবা হয়। সারাদিন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, বাচ্চা সামলানো, সমস্ত কিছু সামলিয়ে
আর দিনের শেষে কিন্তু কোনো এনার্জি থাকে না, মনে হয় একটু শুয়ে পড়ি কিংবা কোথাও গিয়ে একা বসে থাকি। কিন্তু এমনই কপাল, সংসার ফেটে কিন্তু কোথাও যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এনার্জিটাকে বাড়িয়ে নিতে হবে। এনার্জি বাড়ানোর জন্য সবার আগে নিজের মাকে চিন্তা করতে হবে, যে আমাদের মারা কত পরিশ্রম করতো। আমরা তখন কিছু যদি বলতো, আমরা তখন শুধু একটাই বাহানা করতাম, ভালো লাগছে না, করবো না, করতে ইচ্ছা করছে না, যাবো না, দূর তুমি করো তো, কত কিছু মাকে বলতাম, তাই না? তাই এখন তো আমাদের সন্তানরাও আমাদেরকে একই কথা বলে। মাদের যদি এনার্জি লস না হয়, তাহলে আমরাও এখন মা এনার্জি লস করলে কি এখন আর চলবে? আর দুই মেয়ের কাণ্ডটা একবার দেখুন। কি হচ্ছে জিয়ান? আমাদের এখানে জানলাগুলোকে ভাঙছে, আর জানলার সমস্ত যে ভেঙেছে এই যে সব বিছানার মধ্যে এসে এসে সব পড়েছে। তো চলুন বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এখানে আমার বর ঠাকুর তুলে দিয়ে গেছে এখানে। আর এই থালার মধ্যে দুধেরটা আছে, এগুলো সমস্ত কিছু আমি একটু পরে পরিষ্কার করবো। আর হচ্ছে দেখবেন আমাদের চারপাশে এমন অনেক মহিলারা আছে যারা সকালবেলা উঠে লোকের বাড়ি কাজ করতে বেড়ায় এবং আবার নিজের ঘরে এসে সমস্ত কাজকর্ম করে। তাদের কাছে আমাদের এই সামান্য ঘরের কাজটা কিন্তু তুচ্ছ, তাই না? তাই এনার্জি তো আনতেই হবে। দুদিন কি হয়েছে? এটা খাওয়াচ্ছে, এটা কাটা ফল কেউ খেতে পারে? বলো তো, বিশ্বাস করে। কি খাওয়াবি? কাটা ফল। দেখি, এই কাটা ফল কেউ খায়? মরে যাবে এগুলো খেলে। খাবো না, তরকারিতে ওটা জল দেবো। আর আমার ছোট মেয়ে দেখেছি এদিকে কাটা ফল খাওয়াবে, খাবো না, মানে না। ও খাবে না আর ও জোর করে খাওয়াবে। ওর মা হয়েছে এখন। তাই তাদের কাছে একটা জিনিস শিখতে হবে যে এনার্জি কখনো লস করলে চলবে না, সংসারে এনার্জিটা আনতেই হবে। আর ওনারা হচ্ছেন আমাদের এনার্জির মেডিসিন। ওনাদেরকে দেখলেই আমাদের শরীরে এনার্জি এমনিতেই চলে আসবে। তাই কাজের মধ্যে এবার থেকে যখনই মনে হবে যে অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, শুধু একবার তাদের কথা ভাববেন, যেমন আমি ভাবি। আর যদি ঘরে একটা বাগান থাকে ছোট্ট, আমি তো ভাড়া বাড়িতে, তাই একদমই ছোট্ট একটা বাগান, আপনারাও একটা বাগান তৈরি করুন আর শান্তির জায়গা খুঁজে নিন। এই যে বাথরুম আজকে জামা কাপড় ভেজানো, তো জামা কাপড়গুলো আমি কাচবো, এই জন্য বাবা একটুখানি ঘষে দিয়ে গেছে সামনের দিকটা। তো চলুন জামা কাপড় কটা কেচে নি। ননাই বলো, তুমি কোথায় যাবে? কি করতে যাবে? কান ফোটাতে যাবে। আমার ননাই আর মামাইয়ের স্নান করা হয়ে গেছে, এবারে আমি স্নান করে আসবো। কি দেবো মা? আমরা ব্যাগ। এখন যখন তখনই আমার মেয়ের পড়ার নেশা ওঠে, কিন্তু পড়াশোনা তো করে না, শুধু ব্যাগটাকে নিয়ে, খাতা বই নিয়ে আমার বিছানাটাকে নষ্ট করে। বললেও হয় না যে নিচে পড়াশোনা করো, কিন্তু নিচেও পড়াশোনা কিছুতেই করবে না। ও যত পড়াশোনা কিন্তু খাটের উপরে। এই যে বই খাতা সমস্ত কিছু বের করছে, এরপরে আমার সঙ্গে রাস্তায় চলে গেছিলো, সেটা তো আর ভিডিও করা হয়নি। কিছু বলবো? কোথায় যাচ্ছ তুমি? কাল বলতে। কান ফুটাতে? ভয় পাচ্ছে না তো? ঠিক আছে, চলো কান ফুটে এসে আমরা খিচুড়ি খেতে যাবো। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ননায়ের কান ফুটো করতে। আপনারাও চলুন দেখুন কিভাবে ফোটায়, আর ননায়ের অবস্থাটা কি কাণ্ডটা করে আপনারা সবাই দেখবেন। চলুন আপনাদেরকেও নিয়ে যাব। প্রথমে তো অনেক উৎসাহ নিয়ে কান ফুটাতে গেল, কিন্তু দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেল। আর কানে স্প্রে দিচ্ছিল যাতে কানটা একটু অবশ মতন হয়ে যায়, অসুবিধা না হয়। এমনকি ও তো পয়েন্ট করতেও দিচ্ছিল না। শেষ পর্যন্ত আমি ওর কাছ দিয়ে পেনটা নিয়ে আর পয়েন্টটা করে দিলাম। কেন ও এত নড়ছিল, ও পয়েন্ট করেছিল, পয়েন্টটা নড়ে গেছিলো। শেষ পর্যন্ত আমি বললাম যে আমাকে পেনটা দে। ওকে আমি চিনি, আমাদের বাড়িতে ও ভাড়া থাকে। বললাম পেনটা দে আমাকে, আমি পয়েন্টটা করে দিই। আর কি কান্না কাঁদছিল, বাপরে বাবু, কি বুঝেছে কে জানে। ট্যাটুর দোকান ওটা, ওনার ট্যাটু করে ওই অন্ধকার অন্ধকার মতন। তো এত কান্নাকাটি করছিল, আমার তো ভয় লাগছিল যে ফোটাতে দেবে কি দেবে না আদৌ। শেষ পর্যন্ত কান ফোটাতে দিল, কিন্তু গুজিগুলো না লাগাতে দিচ্ছিল না, আর চিৎকার করছিল। সেই দোকানের বাইরে লোকজন ভিড় হয়ে গেছিলো। আমাদের এক ছোটোতে কাকা কাকা বলি, সে বলে কি যে কী এমন হচ্ছিলো, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তারপর কান ফুটিয়ে আমরা মন্দিরে চলে এসেছি। হোম যজ্ঞ কিছুই আর দেখতে পারিনি, খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছিলো। তো জুতো খুলে বসছিল, আমি বললাম জুতো খুলবি না, তাহলে কিন্তু তোকে আমি আর খিচুড়ি দেবো না। আর ওই দূর থেকে একটু ঠাকুরকে দেখা যাচ্ছে, এখানে যাওয়া যাচ্ছে না, ওইখানে সব ওভেনে রান্না হচ্ছে।
খিচুড়ি ভুলে গেলে? আর দেখে মুখটা কান ফুটিয়েছে, সবাইকে দেখাও। কি সুন্দর লাগছে না অনেকে? এটা নোংরা বলবে সবাই তোমাকে। খিচুড়ি নিয়ে এসেছি, খিচুড়ি আর আলুর দম। আলুর দম তো মিশে গেছে খিচুড়ির মধ্যে। এবারে খিচুড়িটা আমরা খাবো। আজকে মেয়ের আলমারিটা পরিষ্কার করতে গিয়ে মায়ের এই শাড়িগুলো পেলাম। এই শাড়িটার বয়স না করে করে হয়তো 40-42 বছর হবে, কেননা তখন আমার বাবা বেঁচে ছিল, তখনকার শাড়ি। আর দুটো শাড়ি আছে, আমি এই পাশে বাড়ি কাকিমাকে দিয়ে দেবো। আগেও ওনাকে আমি শাড়ি দিয়েছি, তখন এইগুলো আমি খুঁজে পাইনি, তাই দেওয়া হয়নি। মায়ের শাড়ি যদি কেউ পরে আমার খুব ভালো লাগবে। তো আমাকে দিয়েছিল, তো আমার মা এটাকে রেখে দিয়েছে, আমাদেরকেও কোনোদিন পরতে দেয়নি। এখন জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে আমি দেখলাম এটার ভিতরে আছে। আমার মেয়ে বলছে মা আমি পরবো এটা। ছোটো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বড় মেয়েকে রাত্রিবেলা খিচুড়ি দেওয়া হয়েছিল, খেতে খেতে রেখে দিয়েছে, বমি হচ্ছে আবার। আর এই পাশের মন্দির থেকে আমার বর আবার একটু প্রসাদ নিয়ে এসছে, ভোগ প্রসাদ। এটা একদম ঠাকুরের ভোগ। আর এইখানে সেই সন্ধ্যাবেলা যে খিচুড়ি এনেছিলাম তারই একটু খিচুড়ি আর একটু আলুর দম রয়ে গেছে। তো এখন আমি একটু খিচুড়ি আর ওখান থেকে একটুখানি ভোগ প্রসাদ নিয়ে খেয়ে নেবো, রাতের ডিনারটা সেরে নেবো। আবার মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে। তো আজকে আমাদের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।